প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রে যে 12টি কবিতা ছিল, প্রথম ক্লাসে আমি 4টি কবিতা যে মাত্রাবৃত্ত ছন্দে লেখা সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি আমার অক্ষরবৃত্ত ছন্দে লেখা অক্ষরবৃত্ত ছন্দে লেখা মোট 6টি কবিতা। এটা নিয়ে আমরা টেকনিক মনে রাখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যদি একটু আসি, এইভাবে আমরা মনে রাখবো, ঋতু প্রত্যাবর্তনে সুতা পাবি। আমি আবারও বলছি, ঋতু প্রত্যাবর্তনে সুতা পাবি, এটা মনে রাখি আমরা। প্রথমে আসি ঋতু হচ্ছে ঋতুবর্ণন। প্রিয় শিক্ষার্থীরা, এই ঋতুবর্ণন একটি কবিতা বা কাব্যাংশ যেটাই বলি না কেন, এটি মধ্যযুগের কবি আলাউলের লেখা একটি কবিতা, এবং ঋতুবর্ণন মূলত তার পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে এবং ঋতুবর্ণন খণ্ড থেকে। আর এই কবিতাটার মধ্যে আমরা দেখব যে অক্ষরবৃত্ত ছন্দ লেখা হলেও এর মধ্যে পয়ার আছে। আমরা অনেকেই জানি যে মধ্যযুগের বেশিরভাগ কবিতা লেখা হয়েছে পয়ার ছন্দে। পয়ারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তমিলের বিষয়, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের একটা মিল থাকবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে পয়ার ছন্দে যেটি ব্যবহার করা হয়, প্রথম লাইনে 1 দাড়ি, দ্বিতীয় লাইনে 2 দাড়ি। আমরা চর্যাপদের কথা বলি, মধ্যযুগের কবিতা মঙ্গল কাব্যের কথা বলি, রোম্যান্টিক প্রণয়বিজ্ঞানের কথা বলি, সব জায়গায় আমরা দেখব এই পয়ার ছন্দটি ব্যবহার করা হয়েছে। এবং এই পয়ার ছন্দটি যিনি ভেঙেছিলেন তিনিও এখানে আছেন, মাইকেল মধুসূদন দত্ত, যেটাকে আমরা অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে ভাঙার বিষয়টি বলে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আবার একটু বলছি, ঋতুতে ঋতুবর্ণন লিখেছেন আলাউল। প্রত্যাবর্তন, অর্থাৎ প্রত্যাবর্তন হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা, এটি আল মাহমুদের লেখা। এবং এই কবিতার মধ্যে আমরা দেখব সংলাপ এবং গল্পের ঢং আছে, সংলাপ এবং গল্পের ঢং, অর্থাৎ সংলাপ যেরকম করে বলা হয় এবং গল্পের ঢঙে এই কবিতাটি লেখা হয়েছে। সুচেতনা, তোমরা জানো তিনি রূপসী বাংলার কবি, আমাদের জীবন দাসের কবিতা সুচেতনা, এটিও অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। সুচেতনা খুব বিখ্যাত একটি কবিতা, তোমরা জানো বনলতা সেনের বিখ্যাত কবিতা। এবং বনলতা সেন তোমরা অনেকেই জানো, বলছেন কাব্যগ্রন্থের এই কবিতাটির মধ্যে শুভবোধের কথা বলা হয়েছে, মানুষের ভালো চিন্তার কথা বলা হয়েছে। খুব চমৎকার একটি কবিতা। তাহারই পরে মনে, সুফিয়া কামালের লেখা এই কবিতাটি, এটা অক্ষরবৃত্ত ছন্দের লেখা। এবং এই কবিতায় আমরা দেখব বিশেষভাবে সুফিয়া কামালের এই কবিতায় গীতি কবিতার ধারায় এই কবিতাটি লেখা হয়েছে, এবং সেখানে প্রকৃতি, মানুষের মন এবং সেই সঙ্গে প্রিয়জন হারানোর যে বেদনা সেটা এখানে ফুটে উঠেছে। পতে হচ্ছে, যেটা আমরা পা বলেছি সেটা আমরা প হিসেবে ধরবো, এটি হচ্ছে পদ্মা, এটিও অক্ষরবৃত্ত ছন্দে লেখা, তবে এটি সনেট নিয়ে তোমাদের ধারণা হয়তো আছে। এটাকে আমরা চতুর্দশ পদী কবিতা বলে থাকি। এবং এই সনেটের যিনি সনেটের জনক বলা হয় পেট্রাক, ইতালিয়ান একজন কবি ছিলেন। এবং পরবর্তী সময়ে তোমরা জানো শেক্সপিয়ারও একটা সনেট ব্যবহার করেছেন। এই যে সনেট 2 প্রকার, একটা হচ্ছে পেট্রাকীয় সনেট আর একটা শেক্সপিয়ারীয় সনেট। এখানে আমরা দেখব পদ্মাতে ফররুখ আহমেদ সনেট ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখব বিভীষণাতে মেঘনাদ, এটি একটি কাব্যাংশ, এটি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের একটা অংশ বিশেষ, 6ষ্ঠ স্বর্গের একটা অংশ বিশেষ, অর্থাৎ 6ষ্ঠ স্বর্গ বধ বা বদ, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। যদিও একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, এটা অক্ষরবৃত্ত ছন্দের কবিতা হলো, এখানে যেটা প্রথম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। পরীক্ষায় যদি আসে তাহলে আমাদেরকে লিখতে হবে অমিত্রাক্ষর ছন্দ, আর অমিত্রাক্ষর ছন্দ যদি না থাকে তখন আমরা আনসার করব অক্ষরবৃত্ত ছন্দ। আবার এটা নিয়ে একটা প্রশ্ন হয়, অক্ষরবৃত্ত ছন্দের নব পর্যায় কি? তাহলে অমিত্রাক্ষর। আর একটু বলে রাখি তোমাদেরকে, এখানে অমিত্রাক্ষর মানে হচ্ছে মিত্র বা বন্ধুত্ব নয়, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনে কোনো মিল নাই, তৃতীয় লাইনে কোনো মিল নাই, এবং এটা চলতে থাকে। আমরা জানি আমাদের যে অংশটি আছে সেখানেও বলা হচ্ছে, এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে শেষে, জানিনু কেমনে আসি লক্ষণ পশুর রক্ষ পরে, কোথায় বিষাদে আবার শেষে, তাই না? লক্ষ্যপুরে, হাই তা তো উচিত কি তবে কাজ নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ শুনে শুম্ভ নিব কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসবি বিজয়ী, এই ধরনের লাইনগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলবো এটাকে
অমিত্রাক্ষর, এবং এটা ইংরেজিতে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স, এটা মনে রাখবা, ব্ল্যাঙ্ক ভার্স। এবং তিনি মাইকেল মধুসূদন দত্ত তিনি এটা ইউরোপীয় সাহিত্য থেকে নিয়ে এসছেন, বিশেষভাবে জন মিল্টনের প্যারাডাইস লস্ট এটি ব্যবহার করা হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের অক্ষরবৃত্ত ছন্দের লেখা 6টি কবিতা। তারপরেও আমরা বলার চেষ্টা করছি বিভূতিচন্দ্র মেঘনাদকে আমরা আলাদা করে মনে রাখবো, এটা অমিত্রাক্ষর ছন্দে লেখা, কিন্তু যদি অমিত্রাক্ষর না থাকে তখন আমরা লিখব অক্ষরবৃত্ত ছন্দের লেখা। এখন আমরা মোটামুটিভাবে এই কবিদের কিছু বিষয় সম্পর্কে, আমরা তাদের উপাধি সম্পর্কে, তাদের ছদ্মনাম বিষয় সম্পর্কে আমরা একটু জানতে পারি। আলাউলকে বলা হয় মহাকবি। আলাউল আরাকান রাজসভার একজন কবি ছিলেন। আলাউলের বাবাকে হত্যা করা হয়েছিল মগজলদস্যুরা। পরবর্তী সময় তিনি আরাকান, বর্তমান রাখাইন রাজ্য যেটি আছে সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি সাহিত্য চর্চা করেছেন। আল মাহমুদ তিনি একজন নৈসর্গিক কবি এবং বাংলার, গ্রাম বাংলার যে নৈসর্গিক সৌন্দর্য এবং প্রকৃতির অপরূপ রূপময়তা সেটা নিয়ে তিনি অনেক লিখেছেন। তোমরা জানো সোনালী কাবিন তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, এবং সোনালী কাবিন কাব্যগ্রন্থের অংশ বিশেষ হচ্ছে একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। সুচেতনা, তোমরা জানো জীবন দাসকে বলা হয় রূপসী বাংলার কবি। তারপর বলা হয় হচ্ছে চিত্ররূপময় কবি, চিত্ররূপময় কবি। তারপর বলা হয় হচ্ছে নির্জনতম কবি। তারপর বলা হয় ধূসর পাণ্ডুলিপির কবি। অনেক নাম আছে। এবং সুচেতনা কবিতার যেটা উৎস অর্থাৎ বনলতা সেন, তোমরা জানো এটা অনেক বিখ্যাত একটি কবিতা। 1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন। এই নাটুরের বনলতা সেনের সেই কাব্যগ্রন্থের, বনলতা সেনের কাব্যগ্রন্থের একটি অংশ হচ্ছে সুচেতনা, এই কবিতাটা। তাহারই পরে মনে, এটা সুফি কামালের লেখা, তোমরা নিশ্চয় জানো তিনি একজন নারীবাদী লেখিকা ছিলেন এবং রবীন্দ্রনাথের ভাবশিষ্য বলা যায়। এবং তার একটা উপাধি আছে জননী সাহসিকা। জননী সাহসিকা। একটু বলে রাখি তোমাদেরকে, শহীদ জননী যখন আসবে তখন আসবে জাহানারা ইমাম, আর যখন বলা হবে জননী সাহসিকা তখন সুফিয়া কামাল, এটা মাথায় রাখবে। এবং এটাও তার তাহারই পরে মনে, এই কবিতাটা তার খুব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ আছে সাজের মায়া, সেইটির অংশ বিশেষ। পদ্মা ফরুক আহমেদের লেখা। তোমরা জানো ফরুক আহমেদকে বলা হয় ইসলামী রেনেসার কবি। কি বলা হয় বলো তো? ইসলামী রেনেসার কবি। মুসলমানদেরকে জাগরণের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। তোমরা জানো সাত সাগরের মাঝি, এবং পাঞ্জেরি কবিতার কথা অনেকে জানো, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনও তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনও উঠেনি জেগে। এই যে বিখ্যাত এই পাঞ্জেরি কবিতা, সেটাও কিন্তু ফরুক আহমেদের লেখা। তাহলে পদ্মা ফরুক আহমেদের খুব বিখ্যাত একটি কবিতা, এটি সনেট কবিতা এবং এটাও কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে লেখা। সর্বশেষ বিভূতিচন্দ্র মেঘনাদ, এটা আমরা অলরেডি বলেছি যে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটা মহাকাব্য, যেটা সার্থক মহাকাব্য, আমরা জানি মেঘনাদ বোধ কাব্য, সেটারই ষষ্ঠ স্বর্গের অংশবিশেষ যেটা। আর মাইকেলকে তো আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম যা কিছু হয়েছে সবই মাইকেলের হাত ধরে, শুধু উপন্যাস, গল্প আর প্রবন্ধকে বাদ দিলে, কারণ এগুলো অনেক পরে হয়েছে। আমরা যদি বলি বাংলা সাহিত্যের প্রথম সনেটকে লিখেছেন মাইকেল, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটককে লিখেছেন মাইকেল, প্রথমকে প্রহসন লিখেছেন সেটাও মাইকেল, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যকে লিখেছেন সেটাও মাইকেল। মাইকেলের বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক, তিনি আধুনিক কবিতার জনক। তারপর আমরা বলতে পারি আধুনিক বাংলা কবিতার প্রতিকৃত, এটাও কিন্তু বলা যায়। এবং বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, আমরা যদি বলি আমরা বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বলি কাজী নজরুল ইসলামকে, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কিন্তু মাইকেল, কারণ তিনি পুরনো যে নিয়মগুলো ছিল সেগুলো ভাঙতে পেরেছিলেন, সেই জন্য কিন্তু মাইকেলকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। ঠিক আছে। এবং এরপরে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি।
কুলোদ্ভব কবি কেন বলা হয়? কারণ মাইকেলের বাবার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত। মাইকেলের বাবার নাম কি? রাজনারায়ণ দত্ত। সেই জন্য বলা হয় দত্তকুলে জন্ম যার, সেটাও কিন্তু মাইকেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এভাবে মনে রাখি ছোট্ট একটা পড়ার মধ্য দিয়ে, তাহলে আমার মনে হয় এটা একেবারে বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সব জায়গায় কিন্তু আমরা বেশি উপকার পাবো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।